নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষক-শিক্ষিকা, গবেষক, ছাত্রছাত্রী এবং জ্ঞান পিপাসু শ্রোতৃমণ্ডলী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই বিশেষ আয়োজনে আমরা একত্রিত হয়েছি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়কে কেন্দ্র করে, নাট্য সংস্কৃতি চর্চায় শ্রী চৈতন্যদেব। এই আলোচনা কেবল সাহিত্য বা সংস্কৃতির পরিসরে সীমাবদ্ধ নয়, এটি আমাদের ঐতিহ্য, ভাবধারা, ভক্তি আন্দোলন এবং বাংলা নাট্য চেতনার গভীর শিকড়কে স্পর্শ করে। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তৃ হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাজ্ঞ গবেষিকা অধ্যাপিকা মুনমুন গঙ্গোপাধ্যায় মহাশয়া। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা এবং দীর্ঘ সময়কাল ধরে শিক্ষাদানের অভিজ্ঞতায় সমৃদ্ধ এক অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধু শিক্ষয়িত্রী নন, একজন সুদক্ষ শিক্ষানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে একাধিক মেয়াদে কাজ করেছেন। তিনি রবীন্দ্র চর্চা কেন্দ্র, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তার অবদান সত্যই প্রশংসনীয়। তিনি ইতিমধ্যেই অসংখ্য পিএইচডি গবেষককে দিক নির্দেশনা দিয়েছেন এবং আরও গবেষক তার তত্ত্বাবধানে কাজ করছেন। পাশাপাশি অসংখ্য এমফিল গবেষণার্থীকেও পথ নির্দেশ করেছেন। প্রাক আধুনিক বাংলা সাহিত্য ও রবীন্দ্র সাহিত্য তার বিশেষ গবেষণা ক্ষেত্র এবং এই বিষয়গুলিতে তার পাণ্ডিত্য তাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন সেমিনার ও সম্মেলনে বক্তৃ, সভানেত্রী ও প্রধান অতিথি হিসেবে বিশেষায়িত করেছে। একই সঙ্গে তিনি অসংখ্য পাঠকপ্রিয় গ্রন্থেরও রচয়িতা। সবগুলি গ্রন্থ হয়তো এই সীমায়িত শব্দের মধ্যে অনুষ্ঠানে উল্লেখ করা সম্ভব নয়, তাও কিছু আমি এখানে উল্লেখ করছি। তার লেখা পাঠকপ্রিয় গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ্য অবনীন্দ্রনাথ, স্মৃতিসত্তার উজ্জ্বল উদ্ধার, রবীন্দ্রনাথ, নাচে জন্ম, নাচে মৃত্যু প্রমুখ। তার সম্পাদিত গ্রন্থসমূহ মালিনী, রবীন্দ্র ভাবনা ইত্যাদি, সম্পাদিত পত্রিকা রবীন্দ্র চর্চা। এছাড়াও অদূর ভবিষ্যতে একাধিক গ্রন্থ তার কলম থেকে প্রকাশিত হতে চলেছে, যেগুলি পাঠক মহলে পূর্বের মতোই সাদরে সমাদৃত হবে, এই আমাদের বিশ্বাস। এই জ্ঞান সমৃদ্ধ সন্ধ্যা আমাদের চিন্তা জগৎকে আরো সমৃদ্ধ করবে। আমরা সকলেই এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মাননীয় অধ্যাপিকা মুনমুন গঙ্গোপাধ্যায় মহাশয়াকে সশ্রদ্ধ অভিবাদন জানাই। ওনাকে আন্তরিক অনুরোধ করছি আজকের এই সুন্দর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। প্রথমেই আমি মোদক ট্রেনার একাডেমিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে এই প্ল্যাটফর্মে তারা আহ্বান করেছেন, কিছু বলার সুযোগ করে দিয়েছেন, সেই কারণে। আপনারা আমার বিষয়টি শুনেছেন প্রথমেই, নাট্য সংস্কৃতি চর্চায় শ্রী চৈতন্যদেব, এটা আমার আজকের বলার বিষয়। আপনারা শিরোনাম শুনে বুঝতে পারছেন যে বিষয়টি তথ্য নির্ভর, এবং এই তথ্য নির্ভরতার কারণে ও তথ্যকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য
প্রাসঙ্গিক উদ্ধৃতি ব্যবহারের কারণে আমাকে এই বক্তৃতার একটি লিখিত রূপ হাতের কাছে রাখতে হচ্ছে, তথ্য ভ্রান্তি এড়াবার জন্যই। আমি শুরু করছি আমার বক্তব্য। আসলে একটা জাতির সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা, তার ঐতিহ্য এবং তার যে পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ অগ্রগতি, এটা বোঝার জন্য আমাদের সুপ্রাচীন কালের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হয়। সেই সঙ্গে সঙ্গে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের অভিমুখ চিনে নিতে উদ্যোগী হতে হয়। যে ইংরেজি প্রবাদ বলে, এ নেশন ইজ নোন বাই ইটস স্টেজ, আমরা তাকে অবশ্যই সমর্থন করি। কারণ বাংলা নাটক এবং বাঙালির এই যে নাট্য সংস্কৃতি, তার অনুসন্ধান এই প্রবাদটিকে অবলম্বন করেই সম্ভব বলে আমি মনে করি। আসলে একটা জাতির পরিচয় তার নাট্য চর্চার মধ্যে কিভাবে নিহিত হয়ে রয়েছে, তার অনুসন্ধান করতে গিয়েই আমার আজকের এই বক্তৃতা আমি আপনাদের কাছে নিবেদন করছি। আমরা জানি যে নিকোল তার থিওরি অফ ড্রামা গ্রন্থে বলেছেন, নাটক সম্পর্কে যে গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি করেছেন, সেটা যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে বলতে পারি, নাটক হলো জীবনের ঘাত প্রতিঘাতপূর্ণ এবং দ্বন্দ্বময় যে অবস্থাগুলো আমরা অতিক্রম করি, তার শিল্পিত প্রকাশ। তা নাট্যকারের জীবন অনুভবেরও শিল্পিত রূপ। বাংলা নাটক ও বাঙালির নাট্যচর্চার ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে অনেকেই 1795 খ্রিস্টাব্দে হেরাসিম বা গেরাসিম লেবেদফের যে ইংরেজি অনুবাদ, তিনি রুশ দেশীয় নাট্যমোদী, তার লাভ ইজ দ্য বেস্ট ডক্টর এবং দ্য ডিসগাইজ, এই দুটি নাটকের যে অনুবাদ, অনুদিত রূপ, বাংলা অনুদিত রূপ, যে বাংলা অনুদিত রূপ বেঙ্গলি থিয়েটারে অভিনীত হয়েছিল 1795 খ্রিস্টাব্দে, অনেকে মনে করেন এটাই বাঙালির নাট্যচর্চার সূচনা পর্ব। কিন্তু আমাদের সেটা মনে হয় না, কারণ আমরা জানি সন্ধেবেলায় প্রদীপ জ্বালাতে গেলে সকালে সলতে পাকাতে হয়। সুতরাং বাঙালির সংস্কৃতি চর্চা এবং বিশেষত নাট্যচর্চার ইতিহাস 1795-তে শুরু হলো, মানে অষ্টাদশ শতাব্দীর শেষ প্রহরে শুরু হলো, এ কথা মানতে বা বিশ্বাস করতে আমাদের কিছুটা অসুবিধা তো হয়ই। সেই কারণেই প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে আমার এই ফিরে দেখার প্রয়াস। বাংলা সাহিত্য ও সংস্কৃতি আমাদের ঐতিহ্য ধারাবাহিকতার সঙ্গে যে যুক্ত হয়ে আছে, এ কথা আমি আপনাদের গোড়াতেই বললাম। আমি আমার বিষয়টা চৈতন্যদেবের নাট্যচর্চার বা নাট্য সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রেখেছি, বা সেই প্রসঙ্গে আমি আমার কিছু বক্তব্য রাখব। কিন্তু তার আগে আমরা দেখে নেব এরও একটা সূচনা পর্ব। যেমন ধরুন, জয়দেবের গীত গোবিন্দম ও বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমরা যদি আমাদের যাত্রা শুরু করি, তাহলে এটা লক্ষ্য করি যে জয়দেবের পালাটি অভিনীত হতো এবং জয়দেব নিজে একে বলেছেন প্রবন্ধ গীতি। প্রকৃতপক্ষে গীত গোবিন্দ মেদিনী জাতীয় প্রবন্ধ, এবং এটাকে গীত প্রবন্ধ আমরা বলতে পারি। জয়দেবের কাব্যটি যে অভিনীত হতো তার প্রমাণ আছে
অসমরাজ শুক্লধ্বজের সভাকবি রাম সরস্বতীর উক্তিতে কৃষ্ণের গীতক জয়দেবের নিগদতি, রূপক তালের চেবে নাচে পদ্মাবতী। আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে পরিবেশন করা হতো এবং জয়দেবের নিজের একটি নাট্য দল বা গীতবাদ্য পরিবেশন করবার একটি দল ছিল, যেখানে পদ্মাবতী নৃত্য করতেন এবং জয়দেবের বন্ধু পরাশর প্রমুখ এরা বাদ্যযন্ত্রে সহযোগিতা করতেন। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত থেকে জানা যায় মহাপ্রভু নিজে গীতগোবিন্দম কাব্যের পদকীর্তনের সঙ্গে নৃত্য করতেন। নাট্য গবেষক ডক্টর নিশিকান্ত চট্টোপাধ্যায় গীতগোবিন্দকে বাংলার প্রাচীনতম যাত্রাপালা বলে অভিহিত করেছেন। জয়দেবের গীতগোবিন্দের নাটকীতির ঠাট পুরোটাই বজায় আছে বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। কাব্যটি অবশ্যই গৌড়ীয় ভাবাদর্শ সম্মত রচনা নয়, কারণ তা হওয়া সম্ভব ছিল না কালের বিচারে। তবু এর দানখণ্ড ও নৌকাখণ্ডের প্রভাব পড়েছে ষোড়শ শতক থেকে রচিত মাধব দাস বংশীবদন প্রমুখ চৈতন্যদেবের লীলাদর্শী কবিদের দানলীলা ও নৌকালীলার পদে। মহাপ্রভু নিজেও দানলীলা ও নৌকালীলা অর্থাৎ দানখণ্ড ও নৌকাখণ্ডের অভিনয় করেছেন। সম্ভবত কানাইয়ের নাটশালায় তিনি এর পুতুল নাচের মাধ্যমে অভিনয় লক্ষ্য করেছিলেন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটকং, লোচন দাস ও জয়ানন্দের চৈতন্য মঙ্গল প্রভৃতি গ্রন্থে চৈতন্য প্রভুর নাট্যাভিনয়ের বিবরণ আছে। এছাড়া চৈতন্য পার্শ্বদগণের জীবনী গ্রন্থেও আমরা শ্রী চৈতন্যদেবের অভিনয় বৃত্তান্ত সম্পর্কে জানতে পারি। তার মধ্যে রয়েছে ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ এবং হরিচরণ দাসের অদ্বৈত মঙ্গল কাব্য। আমরা এই পূর্ব সূত্রটুকু উল্লেখ করেই এই যে জীবনী গ্রন্থগুলির কথা বললাম, সেই গ্রন্থগুলি অবলম্বনে কিভাবে নাট্য সংস্কৃতি চর্চায় চৈতন্যদেব তার অবদান রেখেছেন সেই বিষয়টিতে আলোকপাত করব। মহাপ্রভু শুধু নাট্যানুরাগীই ছিলেন না, তিনি নিজে অভিনয়ও করতেন। চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায়ের নামকরণ করেছেন কবি বৃন্দাবন দাস গৌরাঙ্গস্য গোপিকা নৃত্য বর্ণনম। কাব্যের এই অংশে চৈতন্যদেবের সপার্ষদ গোপী ভাবময় নৃত্য নাট্যাভিনয়ের পরিচয় মেলে। বৃন্দাবন দাস লিখেছেন, মধ্যখণ্ড কথা ভাই শুনো এক মনে, লক্ষ্মী কাছে প্রভু নৃত্য করিলা যেমনে। একদিন প্রভু বলিলেন সভাস্থানে, আজি নৃত্য করিবাং অঙ্কের বিধানে। এর অনুরূপ কথাই শুনি কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটকং গ্রন্থে। এই গ্রন্থের তৃতীয় অঙ্কে আমরা নাট্যাভিনয়ের বিবরণ পাই মহাপ্রভুর। শ্রী চৈতন্যদেব নৃত্য করবেন এবং সেই নৃত্য হবে অঙ্ক রূপমেব, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ ষোড়শ শতকে বাংলাদেশে এক বিশেষ রীতির নাট্যাভিনয় বলতে অঙ্কবদ্ধ নৃত্যকেই বোঝানো হতো। ষোড়শ শতাব্দীতে আসামে শঙ্করদেবের হাতে নাট্যকর্ম একটি বিশেষ রূপ নিয়েছিল। এগুলিকে পৌরাণিক যাত্রাপালা বলেও অভিহিত করা হয়, যা অনেকটা ছিল সংস্কৃত ভানের মতো। চৈতন্য ভাগবতে বর্ণিত অঙ্কের বন্ধনে নৃত্যকে অসমীয়া অঙ্কিয়া নাটের সঙ্গে তুলনা করা চলে। কথোপকথনাত্মক
ছোট ছোট যে নাট্য রচনার বিশিষ্ট রূপ, সেটাকেই বলা হয় অঙ্ক। আর অঙ্কীয় কথাটির অর্থ হলো সাঙ্গ অভিনয়। চৈতন্যদেবের উদ্যোগে অভিনীত নাটকে পাত্রপাত্রী, যাদের আমরা কুশীলব বলি, তারা বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন। এবং এইটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তারা অভিনয় করবার সময় অভিনয়ের উপযুক্ত সাজসজ্জা করতেন। ভরতের নাট্যশাস্ত্রে নাট্যের স্বরূপ প্রসঙ্গে বলা হয়েছে এটি হলো অবস্থানুকৃতি। এই অনুকৃতি চার ভাবে হতে পারে: অঙ্গভঙ্গির দ্বারা, যাকে বলা হয় আঙ্গিক অভিনয়; বেশভূষা, প্রসাধন, অলংকার ইত্যাদি পরিধানের মাধ্যমে, যাকে বলা হচ্ছে আহার্য অভিনয়; এবং যখন সংলাপ দিয়ে নাটককে এগিয়ে নিয়ে যাওয়া হবে, অভিনয়কে এগিয়ে নিয়ে যাওয়া হবে, মূকাভিনয়ের মাধ্যমে নয় কিন্তু, সংলাপ থাকবে, তখন একে বলা হচ্ছে বাচিক অভিনয়। এবং অভিনয়কালে অশ্রু, কম্প, স্বেদ, পুলক, বৈবর্ণ, স্তম্ভ, স্বরভঙ্গ, প্রলয় বা মূর্ছা প্রভৃতি যে ৮ প্রকার সাত্ত্বিক ভাববিকার হতো, তাকে বলা হয় সাত্ত্বিক অভিনয়। এবং এই যে সাত্ত্বিক অভিনয়ের ক্ষেত্রে আমরা দেখেছি থেকে থেকে দেহ কেঁপে উঠছে অভিনেতার, অবিরল ধারায় চোখ দিয়ে অশ্রু ঝরছে, মুহুর্মুহু রোমাঞ্চ হচ্ছে, ঘর্মের উদ্গমে শরীর আর্দ্র হয়ে যাচ্ছে, এবং পরিশেষে সংগীত লোপ পেয়ে গায়ক শ্রোতা ভূতলে পতিত হচ্ছেন। এগুলিকে আমরা বলছি ভাব, এবং এই ভাবগুলি হলো সাত্ত্বিক ভাব। সাধু চিত্ত বৃত্তি থেকে উদ্ভূত বলে একে বলা হচ্ছে সাত্ত্বিক বিকার, যা নির্মল কৃষ্ণ প্রেম সঞ্জাত। আচার্য ভরতের নাট্যশাস্ত্রে ৯৪ সংখ্যক সূত্রে এর উল্লেখ আছে। কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্রী চৈতন্যদেব রাধাবেশে অভিনয় করেছেন। তিনি রাধাবেশ পরিধান করেছেন। কাজে আমরা বুঝতে পারছি এখানে অলৌকিক পরকীয়া প্রেমের ভাব তন্ময়তা তৈরি হয়েছে। কিন্তু চৈতন্য ভাগবতে চৈতন্যদেব তার অনুচর বৃন্দকে বলছেন, লক্ষ্মী বেশী নৃত্য আজি করিব আপনে। বোঝা যাচ্ছে মহাপ্রভুর অভিনয় এখানে স্বকীয়া কান্তার ভাব, পরকীয়া প্রেম তন্ময়তা নয়, স্বকীয়া কান্তার ভাব। কিন্তু আশ্চর্যের বিষয়, শেষ পর্যন্ত তার ভাব থেকে ভাবান্তর হচ্ছে। তবে কৃষ্ণের হ্লাদিনী শক্তির মূর্ত রূপ রাধার দিব্য প্রেমার্তি এখানে সর্বাতিশায়ী রূপে প্রকাশ পেয়েছে। চৈতন্য চন্দ্রোদয় নাটকে মহাপ্রভু তার মেসোমশাই আচার্য চন্দ্রশেখর মহাশয়ের গৃহাঙ্গনে লীলাভিনয় করতেন। চৈতন্য ভাগবতের কবি বৃন্দাবন দাস এই তথ্য সমর্থন করেছেন, এবং এই অভিনয়ে আসর প্রস্তুতি ও সাজসজ্জার ভার যে দেওয়া হয়েছিল সদাশিব ও বুদ্ধিমন্ত খানের উপর, এই তথ্যটাও আমরা এখান থেকে পাচ্ছি। অভিনয় অঙ্গনে চন্দ্রাতপ বা চাঁদোয়া টাঙানো থাকতো। মুক্তাঙ্গন বলে মঞ্চ বা দৃশ্যপট থাকতো না। আর এই অভিনয়টা হতো মুক্তাঙ্গন যাত্রা পালার মতো। অভিনয়ে সংলাপধর্মী কথোপকথন ছাড়াও নৃত্য ও বিভিন্ন রাগে গীতের সমাবেশ থাকত। তাই একে নৃত্য গীতাভিনয় সমন্বিত যাত্রা পালা বলাই সঙ্গত। চৈতন্য ভাগবতের
মধ্যখণ্ডের ১৮ অধ্যায় বর্ণিত নাট্যাভিনয়ে মহাপ্রভু সাজ ঘরে রুক্মিণীর বেশ পরিধান করেছেন। তখনই তার ভাবাবেশ হয়েছিল। যখন তিনি রুক্মিণীর বেশ পরিধান করছেন, সেই তখনই তার মধ্যে ভাবোদ্গম হয়েছিল। এই অংশের বর্ণনাটি খুব মর্মস্পর্শী ভাবে কবি লিপিবদ্ধ করেছেন। আমি একটু অংশটা পড়ছি। আপনা না জানে প্রভু রুক্মিণী আবেশে, আপনা না জানে প্রভু, মানে নিজেকে বিস্মৃত হচ্ছেন তিনি। রুক্মিণী আবেশে বিদর্ভের সুতাজ হেন আপনার বাসে, নয়নের জলে পত্র লিখিব আপনে। চোখের জল দিয়ে পত্র লিখছেন। এবং এর পরের পংক্তিটা খেয়াল করুন, পৃথিবী হইল পত্র অঙ্গুলি কলমে। কি চমৎকার বর্ণনা, যে বর্ণনার মধ্য দিয়ে প্রেমের এক তন্ময় রূপের প্রকাশ ঘটছে। এদিকে দেখা যাচ্ছে হরিদাস কোটাল বেশে জাগো জাগো বলে আসরে ঘুরছেন, আর নারদের বেশে শ্রীবাস অভিনয় করছেন, নাচছেন। নিত্যানন্দ বড়াই বেশ ধারণ করেছেন। সাজ এমন নিপুণ হয়েছিল যে রুক্মিণী বেশে যখন মহাপ্রভু প্রবেশ করেছিলেন আসরে, তখন তাকে দেখে চেনাই যাচ্ছিল না, বোঝাই যাচ্ছিল না যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। এই যে নৃত্যগীত অনুষ্ঠিত হচ্ছে 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 এরকম হতে হতে একটা সময় দেখা যেত এরা যারা অভিনয় করছেন তারা প্রায় প্রত্যেকেই আবেশে মূর্ছিত হয়ে পড়ছেন। ফলে অভিনয় সম্পূর্ণ হতো না। সেই সময় চৈতন্য প্রভুর দ্বারা অভিনীত বা তার পার্শ্বদগণের দ্বারা অভিনীত যে নাট্যাভিনয়ের বিবরণ আমরা পাচ্ছি, সেই অভিনয় সবসময় সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু নয়। কিন্তু অভিনয়ের বিষয়বস্তু কি, কি কি ধরনের পদ্ধতি এখানে গ্রহণ করা হচ্ছে, সংলাপ মুখরতা আছে কিনা, কি ধরনের পোশাক পরিচ্ছদ পরা হচ্ছে, এমনকি অভিনয় করবার সময় মশাল জেলে ফোকাস লাইটিং এর ব্যবস্থা পর্যন্ত করা হতো। মানে আজকে যেটাকে আমরা বলছি ফোকাস লাইটিং, তখন তো এই শব্দগুলোর সঙ্গে পরিচয় ছিল না, কিন্তু চরিত্রের মুখে আলো ফেলে সেই চরিত্রটিকে হাইলাইটেড করা বা এনলাইটেড করার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হতো যে কোন চরিত্রের উপরে কিভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা এটা বলি বটে যে মধ্যযুগ প্রাচীন যুগ, কিন্তু আমার একটা বিশ্বাস, আমার মনে হয় বিশ্বাসটা আমরা সকলেই পোষণ করি বর্তমান কালে দাঁড়িয়ে, যে প্রত্যেকটা কালেরই নিজস্ব আধুনিকতা আছে। ওই রবীন্দ্রনাথের ভাষায় বলা যায় আধুনিকতাটা সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। সেই কারণে তখনকার সময়ের উপযোগী রূপে তারা যতটা পেরেছেন আধুনিক ভাবেই তাদের উপস্থাপনাগুলোকে পাঠকের দর্শকের কাছে, পাঠক নয় দর্শকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছেন। এবং যখন তারা মূর্ছিত হয়ে পড়তেন, তখন যারা এই অভিনয় দেখতেন, এখানে একটা কথা বলেনি, অভিনয় যারা দেখতেন তারা কিন্তু সমবেত ভক্তবৃন্দ, সাধারণের জন্য অভিনয় উন্মুক্ত ছিল না। এবং এই অভিনয় দ্রষ্টা হিসেবে সচিমাতাও উপস্থিত থেকেছেন কখনো কখনো। যারা ভক্ত উপস্থিত থাকতেন দর্শক হিসেবে, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তেন। অর্থাৎ এই ভাবাবেশ শুধু অভিনেতাদের মধ্যে থাকতো না, এই ভাবাবেশ সঞ্চারিত হতো ভক্তদের মধ্যে। তো এই যে পারস্পরিক একটা ভাবের আদান প্রদান, সেই আদান প্রদানের মাধ্যমে এই সত্যটা বোঝা যায় যে অভিনয় নৈপুণ্য কতখানি হলে এবং তা কতখানি হৃদয়স্পর্শী হলে যিনি অভিনয় করছেন তার প্রকাশিত ভাব যিনি দেখছেন তার অনুভূত ভাবের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারে। এটাই তো আমরা পরবর্তী সময় পাশ্চাত্য নাট্যশাস্ত্র যখন আমরা পড়ছি, অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ছি, তো সেই সব জায়গায় আমরা দেখছি যে কিভাবে আমাদের দুঃখের কাব্য নাটক আনন্দময় হয়ে উঠছে, কিভাবে দর্শকের সঙ্গে যিনি অভিনয় করছেন অভিনেতা বা যিনি লিখছেন তার সঙ্গে কি করে একটা সহাবস্থান তৈরি হচ্ছে। এই তথ্যগুলো অনেক পরে আমরা পেয়েছি,
কিন্তু তত্ত্বের আগে যে সাহিত্য, তত্ত্বের আগেই যে সংস্কৃতির একটা চমৎকার রূপ তৈরি হতে পারে, সেগুলো আমরা যখন এই চর্চাগুলোর মধ্যে প্রবেশ করি, আমরা এগুলো দেখি এবং আমার তো মনে হয় এগুলো শিহরিত হবার মতোই বিষয়। এখন যখন এইভাবে অভিনয়গুলো একটা ভাব থেকে ভাবান্তরে যেত, আমরা দেখেছি এই অভিনয়ের মধ্যে মহাপ্রভু মহালক্ষ্মীর আদ্যাশক্তি ভাবাবিষ্ট হলেন এবং এই ভাবাবিষ্ট হয়ে তিনি বিষ্ণু খট্টায় আরোহণ করলেন। আরোহণ করে শুধু আরোহণ করলেন না, তিনি গোপীনাথ বিগ্রহকে ক্রোড়ে তুলে নিলেন। ভক্তবৃন্দ ঠিক তখনই মালসী রাগে স্তব গান শুরু করলেন। সেই গানের প্রথম পংক্তিটি কি ছিল? জগত জননী মহামায়া, জগত জননী মহামায়া। অভিনয় মাঝ পথে ভেঙে যেত বলেই সেই অভিনয়ের রসগ্রাহিতা যে কমে যেত, এটা মনে করার কোনো কারণ আছে বলে এই বিবরণ থেকে আমাদের অন্তত মনে হলো না। আমরা এটা বলতে পারি, আনন্দ আবেশেই রাত্রি অবসিত হতো। প্রসঙ্গত উল্লেখ্য, চৈতন্য ভাগবতে বড়াই চরিত্রের অবতারণা দেখে ডক্টর সুকুমার সেন অনুমান করেছেন শ্রী চৈতন্যদেব সম্ভবত বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সঙ্গে পরিচিত ছিলেন এবং তার মতে এই নাট্যাভিনয়ের বিষয়টি রাধা বিরহ অংশের কাহিনীর মতোই ছিল। রাধা বিরহের কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তনের পাঠক মাত্রই আমরা জানি। কৃষ্ণ মথুরায় চলে গেছেন কিন্তু আর ফিরে আসেননি। রাধার জীবনে নেমে এসেছে সুচিরস্থায়ী বিরহ। সেই বিরহ বেদনার আরতি মূর্ত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ অংশে। শ্রী চৈতন্য ভাগবতে আমরা আরো দুটি নৃত্য গীতাভিনয়ের উল্লেখ পাই। দুটি ঘটেছিল গদাধর দাসের মন্দিরে এবং এই যে অভিনয় এখানে হয়েছিল, সেই অভিনয় ছিল একক নৃত্যাভিনয়, যাকে আমরা বলবো সোলো ডান্স ড্রামা। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের ৫ম অধ্যায় দেখি, পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতকে অনুগ্রহ করার পর একদিন নিত্যানন্দ এলেন নবদ্বীপে গদাধর দাসের মন্দিরে। এসে দেখলেন গদাধর দাস গোপীভাবে আবিষ্ট। এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি মাথায় গঙ্গা জলের কলস নিয়ে গোরস বিক্রি করছেন, এরকম একটি ঘোষণা করলেন এবং সেই লীলাভিনয় দ্বারা সবাইকে পুনরায় ভাবাবিষ্ট করলেন। আমি এই অংশটিও একটু পড়ছি। গোপীভাবে গদাধর দাস মহাশয় হইয়া আছেন অতি পরমানন্দময়, মস্তকে করিয়া গঙ্গা জলের কলস, নিরবধি ডাকে কে কিনিবে গোরস। ডক্টর চিত্তরঞ্জন লাহা এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, এখানেও দেখি যে নৃত্য ও সঙ্গীতের সঙ্গে অভিনয় কলার সংযোগ ঘটেছিল। কাজেই আমরা যেটা বলে থাকি যে মধ্যযুগের যে নাট্যাভিনয়গুলো আমরা দেখছি বা এগুলিকে নাট্যাভিনয় বলে আমরা দাবি করছি, সেগুলো আসলে নৃত্য গীতাভিনয়। এবং এই যে গানগুলো গাওয়া হচ্ছে, আপনারা দেখবেন যে মধ্যযুগের সমস্ত কাব্যই কিন্তু ছিল গেয় এবং কোন রাগে গাওয়া হবে তার তাল রাগ সবকটি কিন্তু উল্লেখিত থাকতো। ফলে এগুলো গীতের মাধ্যমে পরিবেশিত হতো। কিন্তু যদি একান্তভাবে গীতের মাধ্যমে পরিবেশিত হয়, তাহলে ব্যাপারটা খুব একঘেয়ে হয়ে যাবে। আমরা যতই আমাদের সংস্কৃতি চর্চার মধ্যে ঢুকেছি, মধ্যযুগের মানুষকে এক্ষেত্রে আমি আমরা বলে উল্লেখ করলাম, আমরা যত ঢুকেছি তত কিন্তু আমরা তার একটা মডিফিকেশন করার চেষ্টা করেছি। ঠিক আছে, প্রথমে গান, তারপর গানের সঙ্গে বাদ্যযন্ত্র, এবং যখনই গানের সঙ্গে বাদ্যযন্ত্র যুক্ত হচ্ছে
তখনই একটা তালে তালে নৃত্যের ভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং নৃত্য গীত, এবং এই নৃত্য গীত পরিবেশন করার সময় যারা পরিবেশন করছেন তাদের মনে হয়েছে এটা শুধু এভাবে পরিবেশন করলে হবে না, উপযুক্ত সাজসজ্জা করতে হবে, নির্দিষ্টভাবে কিছু চরিত্রকে আনতে হবে মঞ্চে। সেই মঞ্চ মানে আমি আগেই বললাম, মঞ্চ মানে হচ্ছে একদম ওপেন এয়ার থিয়েটার, মণ্ডলী ক্ষেত্রে থিয়েটার যাকে আমরা বলি, সেটা তো প্রসেনিয়াম থিয়েটার হবার কোনো কারণ বা সম্ভাবনা তখন ছিল না। মানুষ একেবারে যাত্রাপালার মতো করে অভিনয় করতেন, এবং এই অভিনয় করতে করতে আরো যত সময় অতিবাহিত হয়েছে, চরিত্রগুলি তাদের ওই যে ভাবাবেশ বললাম বা তাদের যে মুখর সংলাপ, এগুলির মধ্যে দিয়ে তারা তাদের ভেতরকার যে বার্তা, যদি লীলাভিনয় হয় লীলার যে মূল বার্তা, সেই বার্তা পরিবেশন করেছেন। যারা শুনছেন তারা তার দ্বারা প্রাণিত হচ্ছেন, তাদের ভেতরে ভক্তিভাব বা যে কোনো ভাবের উদয় হচ্ছে, এবং তারাও একাত্ম হয়ে যাচ্ছেন এই সংস্কৃতি চর্চার সঙ্গে। আসলে এটাই আমাদের সবচেয়ে বেশি করে বলবার মতো জায়গা, যে একটা জাতির সংস্কৃতি চর্চা সেই জাতির সত্যকার পরিচয়কেই তুলে ধরে। আমরা কতটা নিজেদের সমৃদ্ধ করলাম, সেই সমৃদ্ধির ইতিহাস লুকিয়ে রয়েছে আমাদের এ জাতীয় ঐতিহ্য এবং এ জাতীয় অনুশীলনের মধ্যে। আপনারা এটাও লক্ষ্য করছেন যে জয়দেবের গীতগোবিন্দম দিয়ে আমি তো শুরু করেছিলাম আমার পথ চলা, আমার আজকের বক্তৃতা। আমরা সেখানে দেখিয়েছি যে 24টি গীতের মধ্যে অন্তত 22টি গীতের মধ্যে আমরা সেখানে, মানে 24টি গীত, তার মধ্যে যে 22টি গীত, সেখানে আমরা উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ দেখেছি। কাজেই একটা নাট্য ব্যাপার ফুটিয়ে তোলার চেষ্টা শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তনের যে 13 খণ্ড, 13টি খণ্ড আমরা পাচ্ছি, সেই 13টি খণ্ডের মধ্যে আমরা যদি আজকের মতো করে পাশ্চাত্যের অনুসরণে ইনিশিয়াল ইনসিডেন্ট, রাইজিং অ্যাকশন, ক্যাটাস্ট্রফি, ফলিং অ্যাকশন, মাঝখানে ক্লাইম্যাক্স, এখন এই যে ধারাটা আমরা যদি এটাকে বলার চেষ্টা করি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা অনেক বেশি করে এই বিষয়গুলো দেখতে পাই, এবং আমরা এভাবে সেগুলোকে বিন্যাস করতে পারি। আমরা ভাবতে পারি কোনটা এক্সপোজিশন, কোনটা ইনিশিয়াল ইনসিডেন্ট, কোনটা রাইজিং অ্যাকশন, কোনখানে ক্লাইম্যাক্স, কোনখানে ক্যাটাস্ট্রফি, কোনখানে ফলিং অ্যাকশন, কোনখানে ক্যাটাস্ট্রফি। এই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো সংশয় থাকে না। এবং আমরা যদি সংস্কৃত নাটকের দিকে তাকাই, তার যে পঞ্চসন্ধি রয়েছে, আমরা তার সঙ্গে এটাকে তুলনা করতে পারি। এবং আপনারা সবাই জানেন, আমরাও জানি যে সংস্কৃত নাটকে, আচার্য ভরতের নাট্যশাস্ত্রে নাটক সম্পর্কে বলা হয়েছে তত্রাভিনয়ম দৃশ্যম, এবং একে বলা হয়েছে দৃশ্য কাব্য, অর্থাৎ যেটা আমি শুধু পড়ছি না, যেটা আমি অবলোকন করছি, আমি দেখছি। সুতরাং এই যে উপস্থাপনা, এবং উপস্থাপনার মধ্য দিয়ে একাধিক মানুষ আসছেন, একাধিক চরিত্র আসছে, একটা দলবদ্ধ যূথবদ্ধ প্রয়াস কিন্তু তৈরি হচ্ছে। নাটক কোনো একক শিল্প নয়, যদিও আমরা সোলো ডান্স ড্রামার কথা বললাম, তথাপি যৌথ শিল্প হিসেবেই আমরা নাটককে সমাদর করে আসি। আমাদের কাছে অনেক বেশি গ্রহণীয় মনে হয় যখন আমরা সংলাপ ধর্মিতার মধ্যে পাই। সেই সংলাপ হতে পারে, আমরা এই জীবনী গ্রন্থগুলোর মধ্যেও দেখতে পাই, আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেও দেখেছি, সেই সংলাপ হতে পারে ডায়ালগ, মানে যাকে আমরা বলছি দ্বিরালাপ, উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ। সেই সংলাপ হতে পারে মনোলগ, সেই সংলাপ হতে পারে সলিলোকি। আমরা একাত্ম ভাষণ, স্বগতোক্তি কথন, এই রকম সংলাপের ফর্মও পাচ্ছি প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে। বিশেষত শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত যদি আমরা একটা পরিক্রমা করি, আমরা দেখতে পাই তার মধ্যে কিভাবে এই বিষয়গুলো নিহিত হয়ে রয়েছে। আর এই জোরটা আমরা পাচ্ছি, এই যে নাট্য সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাব কিভাবে আমরা এর একটা ভিত তৈরি করব, সেই জোরটা আমরা পাচ্ছি মহাপ্রভুর
নাট্যচর্চার মধ্য দিয়ে। আমরা এটাও জানি যে চর্যা গানের, চর্যা গীতি বা চর্যা গান, চর্যা পদও আমরা বলি, সেখানে 17 সংখ্যক চর্যায় স্পষ্ট করে বলা হয়েছে নাটকের কথা, এবং সেখানে এটা বলা হচ্ছে এই নাটকটা কেমন ছিল। বুদ্ধ নাটক ও বিষমাহই, নাটক শব্দটা সেখানে ব্যবহার করা হচ্ছে। আর বলা হচ্ছে যে নটপেটিকা ব্যবহার করা হতো, যারা যারা নাটক করতেন তারা নটপেটিকা ব্যবহার করতেন, এবং সেই নটপেটিকাকে বলা হচ্ছে নরএট্টা। সেই নরএট্টার মধ্যে কি থাকতো, অনেকটা আজকের দিনের মেকআপ বক্সের মতো, খুব দ্রুত সাজসজ্জা করে নেওয়া হতো এবং করে সেগুলোকে অভিনয় করা হতো। খেয়াল করুন, আমাদের পথনাটিকার সঙ্গে অধুনা কালের পথনাটিকার সঙ্গে আমরা কোথাও যেন সাদৃশ্য অনুভব করতে পারছি। দ্রুত মেকআপ করে নেওয়া, দ্রুত পোশাক পরিচ্ছদের কিছু বিন্যাস পরিবর্তন করা, কিছু অলংকার পরিবর্তন করে নেওয়া, এবং সেই নাটক একটু বিপরীত ক্রমে অভিনীত হতো। তার কারণ আপনারা জানেন যে চর্যা গানের যে সাধন তত্ত্ব, সেই সাধন তত্ত্বের মধ্যে এর সূত্রটা নিহিত রয়েছে। আমি এই মুহূর্তে চর্যার সাধন তত্ত্বের কথা বলছি না, কিন্তু সেখানে বলা হচ্ছে বুদ্ধ নাটক ও বিষমাহই, কারণ বজ্রাচার্য নাচছেন আর দেবী গান গাইছেন, সেই কারণে এটা বিষমভাবে পরিবেশিত হচ্ছে। নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক ও বিষমাহই। তো এই যে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চন্দ্রোদয়ের কথা আমরা বললাম, সেখানে মহাপ্রভু এবং তার পার্শ্বদগণ যে অভিনয় করেছিলেন, তার যে সেখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, সেটা যদি আমি সূত্রাকারে একটু বলে নিই, তাহলে মনে হয় আমাদের বোঝার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। এক্ষেত্রে আর একটা কথা আমি বলবো, চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের অষ্টাদশ অধ্যায় বর্ণিত স্বপার্ষদ, মানে পার্শ্বদদের নিয়ে শ্রী গৌরাঙ্গের অভিনয় বৃত্তান্তটি কিন্তু প্রাগাধুনিক বাংলা নাট্যাভিনয়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা নাট্য প্রসঙ্গের যে যে দিকগুলোতে আলোকপাত করব বা করলাম একটু আগে, সেগুলোর মধ্যে যদি আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করতে চাই, তাহলে অবশ্যই শ্রী গৌরাঙ্গের অভিনয় বৃত্তান্ত, যেটি চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে অষ্টাদশ অধ্যায় লিপিবদ্ধ আছে। তো প্রথমত আমরা যদি এ দুটির একটু তুলনা করে দেখতে পাই, মানে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চন্দ্রোদয়, দেখি শ্রী চৈতন্য ভাগবতে একটি সম্মিলিত এবং দুটি একক অভিনয়ের বৃত্তান্ত আছে। আমি একটু আগে একক অভিনয়ের কথা বলছিলাম, কিন্তু চৈতন্য চন্দ্রোদয় নাটকে একটি সম্মিলিত অভিনয়ের বিবরণ পাওয়া যাচ্ছে। চৈতন্য ভাগবতে মহাপ্রভু ও তার পার্শ্বদদের অভিনীত নাটকের বিষয় সম্ভবত রুক্মিণী হরণ ও রাধা বিরহ, কিন্তু চৈতন্য চন্দ্রোদয় তা দান লীলাভিনয়। চৈতন্য ভাগবতে সংলাপের তুলনায় নৃত্য ও সাত্ত্বিক অভিনয়ের প্রাধান্য, কিন্তু চৈতন্য চন্দ্রোদয়ে নৃত্যাভিনয়ের পরিবর্তে বাচিক অভিনয় এবং কণ্ঠ ও যন্ত্র সঙ্গীতের প্রাধান্য। শ্রীচৈতন্য ভাগবতের অভিনয় রীতি অনেকটা লেখনাট্য বা যাত্রা ধরনের, কিন্তু চৈতন্য চন্দ্রোদয় তা সংস্কৃত নাট্যশাস্ত্র সম্মত। এবারে আরেকটি অন্য ধরনের তথ্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। আমি গোড়াতে বলেছিলাম যে শুধুমাত্র চৈতন্য জীবনী গ্রন্থগুলো নয়, চৈতন্য পার্শ্বদগণের যে জীবন চরিত গ্রন্থগুলো আমরা পাচ্ছি, তার মধ্যেও মহাপ্রভুর অভিনয় বৃত্তান্ত আছে। তার মধ্যে আমি বলেছিলাম যে ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ এবং হরিচরণ দাসের অদ্বৈত মঙ্গলের কথা। আমাদের সময় হাতে খুব বেশি নেই, আমি তাই
শুধুমাত্র হরিচরণ দাসের অদ্বৈত মঙ্গলের কথাই বলবো আপনাদের কাছে। এখানে শ্রী চৈতন্যদেবের নাট্যাভিনয় সংক্রান্ত বিস্তারিত তথ্য আছে। সেই বিস্তারিত তথ্য আমি কিছুটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অদ্বৈত মঙ্গলের পঞ্চম অবস্থার ত্রয়োবিংশতি সংখ্যায় শ্রীচৈতন্যদেব শান্তিপুরে পার্শ্বদগণের সঙ্গে যে দানলীলার অভিনয় করেছিলেন তার বিস্তৃত তথ্য আমরা পাচ্ছি। অদ্বৈত মঙ্গলের এই অংশের নামকরণও কবি করেছেন দান লীলা বর্ণনা। কিন্তু অধ্যাপক সুকুমার সেন তিনি বলছেন এই দানলীলার বর্ণনাটি খাঁটি দানলীলা নয়, একে দান লীলাযুক্ত নৌকা বিলাস লীলা বলাই সঙ্গত। সুতরাং এইখানে আমরা একটা নতুন ভাবনার সঙ্গে পরিচিত হচ্ছি। একটি অভিনয় যেটা শুরু হচ্ছে দান লীলা দিয়ে, সেটা রূপান্তরিত হচ্ছে নৌকা লীলায়। তো কিভাবে এটা সম্ভব হচ্ছে? এখানে আমি আবার একটু উদ্ধৃতি ব্যবহার করব। অদ্বৈত মঙ্গলের বর্ণনা অনুযায়ী একদিন শান্তিপুরে তিন প্রভু বসি পূর্ব ভাবিয়া দান লীলা যে প্রকাশী, শান্তিপুরের শোভা দেখিয়া তিন প্রভু গোকুল নগর জ্ঞান বলে মহাপ্রভু, অদ্বৈত প্রভু হইলা শ্রীকৃষ্ণ অবতার রূপ, মহাপ্রভু হইলা শ্রী রাধিকার রূপ, নিত্যানন্দ প্রভুকে করিলা বড়াই বুড়ি। আমরা স্পষ্ট দেখতে পেলাম তিনটি চরিত্র, রাধা, কৃষ্ণ এবং বড়াই। দেখা যাচ্ছে শান্তিপুরের গঙ্গা তীরে এক বৃদ্ধ নৌকা এনে সিঁদুর চন্দন দিয়ে তার পুজো করে ঘাটে নৌকাটি বেঁধে রেখেছে। এই ঘাটের দানি বা কর আদায়কারী রাধার কাছে দান চেয়েছে। এটাই আমরা জানি দান লীলার বিশেষত্ব। কৃষ্ণ রাধার কাছে দান চাইবেন এবং তিনি থাকবেন দানির ছদ্মবেশী। দান চাইবার সময় তিনি রাধার কাছে অতিরিক্ত দান চাইবেন, যে দান রাধার পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যখন রাধা তা দিতে অস্বীকার করবেন তখন তিনি রাধার অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করে প্রতিটি অঙ্গের জন্য পৃথক পৃথক মূল্য ধার্য করবেন। তোমার নাসিকার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, তোমার কেশদামের জন্য 3 লক্ষ স্বর্ণ মুদ্রা, তোমার পদ্ম পলাশের মতো চক্ষুর জন্য 6 লক্ষ স্বর্ণ মুদ্রা ইত্যাদি। তো বাস্তবে কি এত তো দান দেওয়া সম্ভব নয়। এবং এখানে বোঝা যাচ্ছে যে এই কথাগুলো বলার মধ্য দিয়ে বা এই বর্ণনাগুলোর মধ্য দিয়ে একটা নাট্য ব্যাপারকে জমিয়ে তোলা হচ্ছে, ঘনীভূত করা হচ্ছে নাট্যোৎকণ্ঠা। কারণ এরপর কি হবে, কি হতে পারে, রাধা কি করবেন। আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তনের দিকে তাকাই আমরা দেখব যে সেখানে রাধা তার দান দিতে পারলেন না। তিনি বললেন, স্পষ্টই বললেন কৃষ্ণকে যে আমার পক্ষে এটা দেওয়া সম্ভব নয়, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। এবং তিনি তাকে কৃষ্ণ বলে জানেনও না, বলে তুমি কোথা থেকে এসেছো, তুমি মহাদানী সেজে কেনই বা এসেছো, আমি তোমাকে জানি না, এবং আমি এত বছর ধরে এই পথ দিয়ে যাচ্ছি, কই কখনো তো কেউ আমার কাছে দান চায়নি। কৃষ্ণ তখন তাকে বলছেন যে তোমার 12 বছরের দান দিতে হবে। রাধার বয়স তো মাত্র 11। রাধা এর প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে জানাচ্ছেন, হে হে সকল বয়সী মো 11 বরিশে, 12 বরষের দান চাহ মোর কিসে। অর্থাৎ আমার বয়স তো সবে মাত্র 11, তুমি আমার কাছে 12 বছরের দান চাইছো, তার মানে তুমি যে কতটা মিথ্যাচার করছো এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এত কিছু করেও স্বামী আইহনের ভয় দেখিয়েও, আইহন মানে আয়ান ঘোষের কথা বলছি, তার ভয় দেখিয়েও, কংসের ভয় দেখিয়েও এবং রাধার সঙ্গে কৃষ্ণের মামি ভাগ্নার সম্পর্ক এগুলো উল্লেখ করেও যখন কৃষ্ণকে নিবৃত্ত করা যাচ্ছে না, তখনই রাধা কৃষ্ণের মিলন সংসাধিত হচ্ছে। তো আমরা এই যে হরিচরণ দাসের অদ্বৈত মঙ্গলের কথা বলছিলাম, আমরা এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখি। যখনই দান চাওয়া হচ্ছে রাধার কাছে এবং
পসরা ধরে টান দেওয়া হচ্ছে। যে দই দুধের পসরা নিয়ে রাধা চলেছেন মথুরার হাটে, পসরা ধরে টান দেওয়া হচ্ছে এবং তখন নৌকায় সেই পসরাগুলো তোলার প্রয়োজন হচ্ছে। সেই মুহূর্তেই দান লীলা থেকে নৌকা লীলায় রূপান্তরিত হচ্ছে এই অভিনয়। এবং এখানে লক্ষ্য করুন, যে অভিনয়টা এতক্ষণ হচ্ছিল গঙ্গার তীরে, সেই অভিনয়টা গঙ্গার নীরে স্থানান্তরিত হচ্ছে, স্থল থেকে জল। এবং এই নৌকা লীলায় আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি কৃষ্ণের আর একটা ছল চাতুরি থাকবে। তিনি বলবেন, আমার নৌকা বড় নয়, আমার নৌকা অতি ছোট, কারণ এই নৌকাটা তিনি নিজেই বুদ্ধি করে তৈরি করেছেন। এবং এই নৌকাটা এতটাই ছোট, এই নৌকায় কিছুতেই দুজনের বেশি জায়গা হবে না। যদি রাধা বড়াইকে নিয়ে নৌকায় চাপতে চান, তাহলে নৌকা ভেঙে সবাই মিলে জলের মধ্যে তলিয়ে যাবে। অতএব বড়াই নয়, শুধু রাধা এবং কৃষ্ণ এরাই এই নৌকায় চড়বেন এবং তারপরে জলের মধ্যে জলকেলির মধ্য দিয়ে তাদের পুনরায় মিলন সংঘটিত হবে। এই যে একটা নাট্যময় ব্যাপার, এই নাট্যময় ব্যাপার আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে লক্ষ্য করেছি। এবং শ্রীকৃষ্ণ কীর্তনে এই জায়গা থেকে, নৌকা খণ্ড থেকেই রাধা প্রথম অনুভব করেছেন তিনি কৃষ্ণের প্রতি প্রণয় আসক্ত। আমরা বলতে পারি দ্বিতীয়বার দেহ মিলনের মধ্য দিয়ে, মানে দান খণ্ডের দেহ মিলন এবং নৌকা খণ্ডের দেহ মিলন, দ্বিতীয়বার দেহ মিলনের মধ্য দিয়ে রাধার মনের মধ্যে ইন্দ্রিয় সংরাগ তৈরি হচ্ছে এবং তিনি কৃষ্ণের প্রতি প্রণয়াসক্ত হচ্ছেন। বলতে দ্বিধা নেই, শ্রীকৃষ্ণ কীর্তনের যে ইন্দ্রিয় সংরাগ, সেই ইন্দ্রিয় সংরাগ তো চৈতন্য সমসাময়িক বা চৈতন্য পরবর্তী সময়ের মধ্যে আমরা পাবো না, কারণ সেখানে গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব দর্শন এসে গেছে। সেখানকার অনুভূতি বা সেখানকার ব্যাখ্যা বিশ্লেষণ, তার সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যাখ্যা বিশ্লেষণকে আমরা মেলাচ্ছি না। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, চৈতন্য মহাপ্রভু এই দানলীলা ও নৌকা লীলার অভিনয় পুতুল নাটকের মাধ্যমে প্রত্যক্ষ করেছিলেন এবং তার অভিনয়ের বিষয় হিসাবে তিনি এই দুটি অংশকেই নির্বাচন করেছিলেন। কেন নির্বাচন করেছিলেন? এই প্রশ্নের উত্তরে আমরা অবশ্যই বলবো, এর মধ্যে যে নাট্য গুণ আছে, সেই নাট্য গুণ তাকে আকৃষ্ট করেছিল এবং আকৃষ্ট করেছিল বলেই তিনি এর অভিনয় সম্পন্ন করতে উদ্যোগী হয়েছিলেন। ফলে যত বেশি দানলীলা নৌকা লীলা আমাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, অন্যান্য লীলাগুলির মধ্যে আমরা কিন্তু এই জনপ্রিয়তার মাত্রাটিকে সেভাবে প্রত্যক্ষ করি না। হ্যাঁ, রাসলীলার কথা আপনারা বলতে পারেন, কিন্তু সেটা অন্যত্র আলোচনার বিষয়। সে কথা বলতে গেলে আবার আমাদের গীতগোবিন্দমে বা গীতগোবিন্দে প্রত্যাবর্তন করতে হবে, আমি সেই জায়গাটার মধ্যে আর যাচ্ছি না। তো আমরা এই অভিনয়টার মধ্যে অবশ্যই একটা পথনাটিকার বিশেষত্ব দেখলাম এবং আমি একটু আগেই যেটা বলেছি, এটাকে আমরা বলবো ওপেন এয়ার থিয়েটার। এবং যখনই এই যুবতীদের পসার ধরে দানলীলা রূপান্তরিত হচ্ছে নৌকা লীলায়, তখন এক অদ্ভুত ভাবতন্ময়তা তৈরি হচ্ছে, কারণ নাটকের সময় বাড়ছে, দানের একটা অভিনয়, তারপর নৌকা লীলার অভিনয়, এই সময়ের পরিসরের মধ্যে তারা এত বেশি ভাবাবিষ্ট হচ্ছেন যে অদ্বৈত মঙ্গলের বর্ণনা অনুযায়ী নৌকা মাঝপথে, নৌকা থেকে তারা জলের মধ্যে পড়ে যাচ্ছেন ভাবাবিষ্ট হয়ে, এবং অবশ্যই অবশ্যম্ভাবী রূপে সেইখানে অভিনয় সমাপ্ত হচ্ছে। নরহরি চক্রবর্তীর ভক্তি রত্নাকরের দ্বাদশ তরঙ্গের এক স্থানে, জয়দেবের দ্বাদশ তরঙ্গের এক স্থানে এই মহাপ্রভুর অভিনয় বৃত্তান্তের কথা বলা হয়েছে। সেই অভিনয় বৃত্তান্তের যে বিবরণ, সেখানে আমরা দেখি রুক্মিণী বেশে তিনি নৃত্য করছেন। যেভাবে চরিত্র অনুযায়ী সাজসজ্জার বর্ণনা এখানে পাওয়া যায়, তাতে বোঝা যায় এরা শুধু নৃত্য গীতময় অভিনয় করতেন না, নাট্য চরিত্র অনুযায়ী সাজসজ্জা খুব পারফেক্ট ভাবে করতেন। এবং আমরা যদি বলি যে চৈতন্যদেবের যেমন একটা সাংগঠনিক ভূমিকা ছিল সমাজ সংস্কৃতির ক্ষেত্রে,
তেমনি তার মধ্যে একটা পারফেকশনিস্ট মানুষও কিন্তু ছিলেন, যিনি এই ব্যাপারগুলোতে অত্যন্ত যত্নবান ছিলেন। এবং তাদের যে লীলাভিনয় সেটা সামগ্রিকভাবে একটা নাট্য পরিমণ্ডল গড়ে তুলত। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার পঞ্চদশ পরিচ্ছেদে চৈতন্য প্রভু ও তার পার্শ্বদগণের অভিনয়ের ভাব তন্ময় রূপ প্রকাশ পেয়েছে। এই মতো নানা রঙ্গে চতুর্মাস্যা গেলা, কৃষ্ণ জন্মযাত্রায় প্রভু গোপবেশ হইলা। গোপবেশ, এই গোপবেশ হয়ে তিনি কি করলেন? দধি দুগ্ধ ভার সবে নিজ কান্ধে করি, মহোৎসবের স্থানে আইলা, বলি হরি হরি। অদ্বৈত কহে সত্য কহি না করিহ কোপ, লগরু ফিরাইতে পারো তবে জানি গো। তুমি যদি লাঠি খেলা দেখাতে পারো তবেই বুঝবো তুমি গোপ পরিবারের একজন। এর পরের বর্ণনাটা দেখুন। তবে লগরু লইয়া প্রভু ফিরাইতে লাগিলা, বার বার আকাশে ফেলি লুফিয়া ধরিলা। এই যে অভিনয় করা হলো, এখানে আমরা কিসের কিসের সমাবেশ দেখলাম? আহার্য, পোশাক পরিচ্ছদ উপযুক্ত করা হয়েছে, বাচিক সংলাপ রয়েছে, এবং আঙ্গিক, সেই আঙ্গিক অভিনয়ে শুধুমাত্র পদ সঞ্চালন করা হচ্ছে না, শুধু নৃত্য করা হচ্ছে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনা এমন ভাবে করা হচ্ছে, এমন দ্রুততায় করা হচ্ছে, এমন নাট্য উপযোগী ভাবে করা হচ্ছে, মহাপ্রভু লাঠি ছুঁড়ছেন এবং লুপছেন। কারণ তাকে বলা হয়েছে তুমি যে গোপ পরিবারের একজন, এটা বোঝা যাবে তুমি লাঠি খেলায় কতটা পারদর্শী তা অনুধাবনের মধ্য দিয়ে। সেই চিত্রটা এখানে এত চমৎকার ভাবে, এত বাস্তবসম্মত ভাবে বর্ণিত হয়েছে। আমি পুরো অংশটা পড়লাম না, সবটা পড়লে আমাদের পক্ষে হয়তো বোঝাটা আরেকটু সহজ হতো। আমি অংশ বিশেষ পড়লাম। আমার মনে হয় এই জায়গা থেকে আমরা আমাদের ধারণাটা তৈরি করতে পেরেছি। এবং দেখুন, এখানে চরিত্র চিত্রণের যে বাস্তবতা সেটা তো অপ্রকাশিত থাকছেই না। এবং এখানে মানে চৈতন্য চরিতামৃতের যে দার্শনিকতা সেটা সম্পর্কে তো আমরা প্রত্যেকেই অবহিত আছি। সেই দার্শনিক বা দর্শন সম একটি গ্রন্থের মধ্যে চৈতন্যদেবের নাট্যাভিনয়ের বিবরণ যখন যুক্ত হচ্ছে, তখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এখানে জনসংযোগ বা লোকসংযোগের একটা স্পষ্ট ধারণা কিন্তু তৈরি হচ্ছে। কারণ নাটক গণসংযোগের সবচেয়ে বড় মাধ্যম। যখন আমাদের কথা ফুরিয়ে যায়, যখন আমাদের গান সেভাবে কাজ করে না, তখন কিন্তু অনেকগুলো মানুষ একত্রে জড়ো হয়ে তাদের নিজের মতো করে নিজের কথাগুলো বলবার চেষ্টা করে, এবং সমবেত ধ্বনির মধ্য দিয়ে তারা এমন একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারে, যে বার্তায় প্রতিটি মানুষের হৃদয়ে নতুন করে একটা জাগরণ তৈরি হয়। যে জাগরণের আর একটা রূপ আমরা দেখেছি সংকীর্তনের মাধ্যমে। নাম সংকীর্তন করে যিনি পথে পথে ঘুরছেন, তার ভক্তরা ভক্ত ভ্রমরগণ ভোর, তারা তার সঙ্গে সঙ্গে চলেছেন, এবং তিনি অবিরত রতন ফল, প্রেম ও রতন ফল বিতরণ করছেন অযাচিত ভাবে। যে প্রেম রতন ফল চাইতে হয়, চেয়ে পাওয়া যায় না, সেই রতন ফল তিনি বিতরণ করছেন মানুষের মধ্যে। কারণ তিনি সেই কারণেই তো এসেছেন, তিনি প্রেম বিতরণ করবার জন্য এসেছেন। বৈষ্ণব ধর্ম তো বরাবরই রয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই ধর্মকে একটা মডিফাইড রূপ, একটা সংশোধিত রূপ, এবং যে রূপটাকে আমরা একটু বড় করে বলতে পারি মানবতার আদর্শ। এবং এই মানবতার আদর্শের মধ্যে যেটা সবচেয়ে বড় সত্য, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই মানব সত্যের উপরে তিনি জোর দিয়েছিলেন। যে কারণে এখানে বারবার মানুষের কথা বড় হয়ে উঠছে, মানব চরিত্রগুলো অভিনয় করছে। যে পুতুল নাটকের অভিনয় তিনি দেখেছিলেন কানাইয়ের নাটশালায়, সেখান থেকে সরে এলেন, এবং যে অভিনয়গুলো হচ্ছে আমরা অবশ্যই এটা মনে রাখবো যে অভিনয়ে
পুরুষেরাই কিন্তু নারীর বেশ পরিধান করছেন, কারণ এটাই এটাই হওয়া স্বাভাবিক। মধ্যযুগের প্রেক্ষিতে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারছি না, কিন্তু তারা পারফেক্ট ভাবে মেয়েদের মতো সাজসজ্জা করছেন। আর ওই যে বললাম, একটা সংযোগের জায়গা তৈরি করা হচ্ছে মানুষের কাছাকাছি, যদিও তার মধ্যে একটা সীমাবদ্ধতা ছিল, সবাই কিন্তু এই অভিনয় অংশ নিচ্ছেন না, কিন্তু যখন কীর্তন হচ্ছে তখন তো আপামর মানুষ তার সঙ্গে সঙ্গী হতে পারছেন, এবং এই কীর্তন যেভাবে পরিবেশিত হতো তার মধ্যে দিয়েও কিন্তু একটা মানুষের ভেতরে ভাবনমাদ তৈরি করার যে প্রয়াস, সেই ভাবনমাদের মূল ব্যাপারটা হলো কি, মানুষকে ভালোবাসো। সেই কারণে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি চলে যাচ্ছেন, তখন তার প্রত্যক্ষদর্শী কবিরা তারা কখনোই তাদের কলম থেকে লেখনী বেরোতো না, এই বাণী বেরোতো না, হ্যাদেরে নদিয়াবাসী কার মুখ চাও, বাহু পসারিয়া গোড়া চান্দেরে ফিরাও। এখানেও দেখুন বাহু প্রসারিত করার কথা বলা হচ্ছে, দুই বাহু প্রসারিত করে গোড়া চাঁদকে ফেরাও। আমরা কোনো জায়গাতেই দেখতে পাচ্ছি না স্থবিরের মতো শুধু গান গেয়ে যাওয়া হচ্ছে, সর্বত্রই একটা নৃত্য গীতময় অভিনয়যোগ্য রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য দেবের রামায়ণী লীলা অভিনয়ের বিবরণও দেখেছি, এবং এই রামায়ণী লীলা অভিনয় খুবই জনপ্রিয় ছিল, কারণ আমরা জানি যে আমাদের যে সমস্ত মধ্যযুগের কাব্য আমরা পড়েছি তার মধ্যে রামায়ণী প্রক্ষেপ কিন্তু সবচেয়ে বেশি, এবং এই প্রক্ষেপ সবচেয়ে বেশি হওয়ার কারণটাও আমাদের অজানা নয়, কারণ যে গ্রন্থ যত বেশি পপুলার তার মধ্যে প্রক্ষেপ তত বেশি হবে। তো এই রামায়ণ লীলা অভিনয় তিনি করতেন, এবং তার মধ্য থেকেও একটা চমৎকার ভক্তি ভাবকে ফুটিয়ে তোলা হতো। সুতরাং আমরা যে আলোচনা করলাম, খুবই সংক্ষিপ্ত আলোচনা, এরপর তো আরো অনেক জায়গা বলার আছে, যেমন চৈতন্য চন্দ্রোদয় নাটকের যে একটা অনুবাদ তৈরি করা হয়েছিল, সংস্কৃত নাটকের অনুবাদ তৈরি করা হয়েছিল প্রেম দাসের চৈতন্য চন্দ্রোদয় কৌমুদী কাব্য, আমরা তার মধ্যেও দেখেছি নাটকের অনেক উপাদান রয়েছে, মহাপ্রভুর অভিনয় বৃত্তান্ত আমরা পাচ্ছি। এছাড়া আমি যে গ্রন্থগুলি বললাম আমি প্রধান প্রধান জায়গাগুলো বলেছি, কিন্তু তার ভেতরেও বেশ কিছু অভিনয়যোগ্য জায়গা রয়েছে, সেগুলো আমরা বাদ দিয়েছি। এছাড়াও আর একটা গ্রন্থের কথা আমি বলবো, আমি জানি না এই গ্রন্থটি এখন আর পাওয়া যায় কিনা, অষ্টাদশ শতাব্দীর কবি কৃষ্ণ দাস, তার চমৎকার চন্দ্রিকা বলে একটি গ্রন্থ আছে। তিনি কিন্তু কৃষ্ণদাস কবিরাজ নন, ইনি অষ্টাদশ শতাব্দীর কবি। এই চমৎকার চন্দ্রিকা ওই খণ্ডতে বা পর্বে বা স্বর্গে বিভক্ত নয়, কিন্তু কুতূহলে বিন্যস্ত। লক্ষ্য করুন শব্দ ব্যবহার, কুতূহল, এবং প্রতিটা কুতূহলে কৃষ্ণ রাধার যে প্রসঙ্গ এসেছে কোনোটার সঙ্গে কোনোটার সাদৃশ্য নেই, এক একটা কুতূহল স্বয়ং সম্পূর্ণ, এবং তারা ছদ্মবেশ, বিশেষ করে কৃষ্ণই ছদ্মবেশ গ্রহণ করেছেন, ছদ্মবেশ গ্রহণ করে নানা রকম ছদ্মবেশ গ্রহণ করছেন, করে রাধার সঙ্গে মিলিত হচ্ছেন। আর একটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে এই অভিনয়, আমি বলেছি তো ভক্তিভাবের কথা, আমি বলেছি করুণ রসের কথা, কারণ অভিনয় দেখতে দেখতে মানুষ যেমন ভক্তি ভাবাবিষ্ট হচ্ছেন তেমনি ক্রন্দন আকুল হচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারও হতো, হাস্যরস। স্বল্প পরিসরের অভিনয়ের মধ্যেও হাস্যরসকে ফুটিয়ে তোলা হতো। হাস্যরস কখন ফোটানো হয়? যখন এর মনোগ্রাহিতা বাড়ানোর একটা চেষ্টা থাকে। আমরা ওই চমৎকার চন্দ্রিকার কথা বলছিলাম, সেখানে চারটি কুতূহলের যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যেও ওই হাস্যরসের উপরে জোর দেওয়া হয়েছে। তেমনি মহাপ্রভু অভিনীত যে বৃত্তান্তগুলো আমি বললাম এবং যেগুলো বললামও না, সেগুলোর মধ্যেও হাস্যরস কিন্তু একটা বড় জায়গা গ্রহণ করে আছে। এইভাবে শুধু হাস্যরস নয়, শুধু ভক্তিরস নয়, শুধু করুণ রস নয়, শৃঙ্গার বা মধুর অবশ্যই থাকবে, কারণ রাধাকৃষ্ণ লীলা শৃঙ্গার বা মধুর, করুণ, এই রসগুলো এবং বাৎসল্য, এই রসগুলোরও স্ফুরণ লক্ষ্য করা গেছে। নৃত্য, গীত, বাদ্য, মুখর সংলাপ এবং নীরব আঙ্গিক অভিনয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে, তার মাধ্যমেও অভিনয় পরিবেশিত হতো। সুতরাং আমাদের যে সংস্কৃতি চর্চার ইতিহাস, সেই ইতিহাসের অনুসন্ধান কখনোই
অষ্টাদশ শতাব্দীর শেষ প্রহর হতে পারে না। আমরা তার অনুসন্ধানে প্রাচীন আর মধ্যযুগের দিকে ফিরে তাকিয়েছি এবং আমরা দেখেছি যে চৈতন্য মহাপ্রভুর অভিনয়ের আগেই কিন্তু অভিনয়ের অনেক উপাদান চলে এসেছে। গীতময় ব্যাপারকে নাট্যময় করে তোলার প্রয়াস চলছে। মহাপ্রভু নিজে অভিনয় করে, তিনি তো ছিলেন একজন যুগন্ধর মানুষ এবং তিনি একটা সংস্কৃতির পুরোধা ব্যক্তিত্ব। আমরা যদি বলি বঙ্গীয় নবজাগরণের কথা, মধ্যযুগের যে বঙ্গীয় নবজাগরণ, সেই বঙ্গীয় নবজাগরণে তিনি ছিলেন পথিকৃৎ। সুতরাং তার মতো ব্যক্তিত্ব যখন এটাকে দায়িত্বের সঙ্গে তুলে নিলেন, অভিনয় করছেন এবং সেই অভিনয় সবাইকে যুক্ত করার চেষ্টা করছেন, তখন এটা তো বহুমাত্রিকতা লাভ করে, তখন সেটার একমাত্রিক হয়ে থাকে না এবং আমরা বুঝতে পারি যে এটার একটা ধারাবাহিক ঐতিহ্য তৈরি হবে। আর সেটা হয়েছে বলেই হয়তো আমরা পরবর্তী সময় এবং সেই সমসাময়িকও বিভিন্ন মঙ্গল কাব্যের মধ্যে প্রচুর নাট্যোপাদান দেখতে পাই। আমরা যে প্রণয় আখ্যানগুলো পাই, ধর্মনিরপেক্ষ প্রণয় আখ্যান, আমরা যদি মনঃসংযোগ করে পড়ি, আমরা দেখবো সেখানে কত চমৎকার নাট্য উপাদান বা নাট্য প্রসঙ্গ রয়েছে। আমরা যদি ময়মনসিংহ গীতিকা পড়ি, যেটা একেবারে মানুষের কাব্য, সেই মানুষের কাব্যের মধ্যে লোকগীতির একটা, লোক সংস্কৃতির একটা বড় অংশ, আমরা সেখানে নাট্য ব্যাপার প্রচুর পরিমাণে পাবো। এবং যেখানে এসে থামবো আমি, ভারতচন্দ্রের চণ্ডী নাটক যদিও অসম্পূর্ণ, কিন্তু চণ্ডী নাটক এভাবেই তো তিনি লিখেছেন। এই জায়গায় কি আমরা এসে পৌঁছতে পারতাম? যে ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি, যে ভারতচন্দ্র যুগসন্ধির কবি, যে ভারতচন্দ্রের কাব্যে মধ্যযুগের শেষ ধ্বনি উচ্চারিত হয়েছিল এবং যে ভারতচন্দ্রের কাব্য, তার বিখ্যাত কাব্য অন্নদামঙ্গল, যে ভারতচন্দ্র আমাদের এগিয়ে দিয়েছিলেন 19 শতকের দিকে, সেই ভারতচন্দ্র চণ্ডী নাটক লেখার জায়গায় যে পৌঁছেছিলেন, আমি যেটা গোড়াতেই বলেছিলাম যে সন্ধেবেলায় প্রদীপ জ্বালাতে গেলে সকালে সলতে পাকাতে হয়, সেই আয়োজনটা কিভাবে সম্পন্ন হয়ে আমরা অবশেষে আমাদের জাতীয় নাট্যশালার দরজায় এসে পৌঁছলাম। আমি আশা করি আমার সংক্ষিপ্ত বক্তৃতায় সেই জায়গাটুকুতে আপনাদের কিছুটা রসাস্বাদন দিতে সমর্থ হয়েছি। যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন এবং আমার নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা আবার আমি জানাচ্ছি আপনাদের সবাইকে। ভালো থাকুন। নমস্কার।